অবশেষে খসে পড়ল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মুখোশ। হাসিনার চাচাতো জামাই ওয়াকারুজ্জামান উঠে পড়ে লেগেছেন পতিত আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে। আওয়ামী লীগের ফিরে আসায় সমঝোতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করছেন সেনাপ্রধান। হাসনাত আব্দুল্লাহকে সেনাপ্রধানের হুমকি এখন টক অফ দ্য টাউন। 11ই মার্চ দুপুর 2:30টার ক্যান্টনমেন্টে ডেকে নেওয়া হয় হাসনাত আব্দুল্লাহ সহ আরও দুজনকে। সেখানে ভারতের পরিকল্পনা অনুযায়ী রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি পরিকল্পনা দেয়া হয়। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয়। প্রিয় দর্শক, পাল্টাপাল্টি হুমকি চলছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হুমকি দিচ্ছেন এবং সেই হুমকিতে ভয়ে আতঙ্কিত হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এবার হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টির সদস্যরা এবং উপদেষ্টা মণ্ডলীর একজন আসিফ মাহমুদ কঠিনভাবে খেপে গিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে। সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। ভয়ে আতঙ্কিত হয়ে আছে, জীবনের আশঙ্কায় আছে হাসনাত আব্দুল্লাহ। না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। অবশেষে খসে পড়ল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মুখোশ। হাসিনার চাচাতো জামাই ওয়াকারুজ্জামান উঠে পড়ে লেগেছেন পতিত আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে। আওয়ামী লীগের ফিরে আসায় সমঝোতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করছেন সেনাপ্রধান। এমনই অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর এই তথ্য ফাঁস করায় হাসনাতকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। এখানেই শেষ নয়, এখন একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে সেনাপ্রধানের সমস্ত অপকর্ম। জানা যাচ্ছে পিলখানা হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন ওয়াকার। অনেকে বলছেন ওয়াকার পিলখানা হত্যার সাথে জড়িত ছিল বলেই হাসিনা ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিল। জুলাই বিপ্লবে ওয়াকারের হাতে দ্বিতীয় কোনো অপশন না থাকার কারণে ওয়াকার হাসিনাকে পালাতে সাহায্য করে। এতে করে হাসিনা প্রাণে বেঁচে যায়। বলা যায় ওয়াকার হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে। না হলে সেদিন ফ্যাসিস্ট হাসিনাকে শেষ করে দিত সাধারণ মানুষ। স্বৈরাচারীর বিচারও এভাবেই হবার কথা ছিল, কিন্তু ওয়াকারের জন্য তা সম্ভব হয়নি। হাসিনা পালানোর আগে ওয়াকার হাসিনাকে প্রতিশ্রুতি দেন তার সকল নেতাকর্মীকে নিরাপত্তা দিয়ে দেশ ত্যাগ করতে সাহায্য করবেন। ওয়াকার তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং এখনও করেই চলেছে। প্রশ্ন হচ্ছে, সেদিন যদি হাসিনা না পালাতো তাহলে কি হতো? সেদিন হাসিনা না পালালে একদল বিদ্রোহী সেনা অফিসারের হাতে ওয়াকারের প্রাণ যেত এবং হাসিনার মৃত্যু হতো গণভবনে, সাধারণ ছাত্র জনতার হাতে। সুতরাং যারা বলে ওয়াকার আমাদের উদ্ধারকর্তা, এ কথা সম্পূর্ণ ভুল। ওয়াকার যদি দেশপ্রেমিক হতো তাহলে হাসিনাকে পালাতে সাহায্য করত না, বরং হাসিনাকে বন্দী করত। এখানে শেষ নয়, বহুল আলোচিত আয়নাঘরের বিষয়েও সবকিছু জানতেন ওয়াকার। বছরের পর বছর কর্তৃপক্ষ গোপন কারাগারের কথা অস্বীকার করলেও শেখ হাসিনার প্রায় 16 বছরের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার পর গুমের শিকার ব্যক্তিদের অনেকে ফিরে আসছেন। তাদের মুখে জানা যাচ্ছে সেই কারাগারের লোমহর্ষক বর্ণনা। আয়নাঘরে বন্দি দশা থেকে ফিরে আসা যারা একসময় চুপ ছিলেন তারা এখন নির্মমতার বর্ণনা দিচ্ছেন, যেখানে গত 1.5 দশক ধরে গুম করা ব্যক্তিদের অমানবিক অবস্থায় রাখা হতো। অথচ সেই আয়নাঘরের সকল প্রমাণ নষ্ট করেছে ওয়াকারের লোকেরা। এদিকে ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস আর হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দিল, তখন ওরা একদম ক্লিয়ার বলে দেয়, আপনি এটা করলে 5 তারিখের উল্টো ইমেজ তৈরি হবে আপনার, সারা দেশে ভিলেন হয়ে যাবেন। ওয়াকার সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আই কেয়ার নাথিং, কে কি বলল আমার যায় আসে না। এদিকে বড় বড় তালেবররা কয়েক মাস ধরে ওয়াকার আর কচু খেতে দালালি করে যাচ্ছে। ওয়াকার এখন পুরোপুরি আওয়ামী পুনর্গঠন প্রক্রিয়ায় ঢুকে গেছে, নিজে সব লিড দিচ্ছে। ছাত্রদের বিরুদ্ধে চরিত্র হনন আর দুর্নীতি নিউজগুলো কোত্থেকে আসছে সেটাও একদম পরিষ্কার হয়ে গেছে। পিনাকি ভট্টাচার্য বলছেন, ওয়াকারকে শুধু একটাই কথা বলবো, নাটক কম করো প্রিয়, মাসুদ যেমন ভালো হয়নি তুমিও ভালো হবে না। তালেবরগিরি কিভাবে জয় বাংলা করতে হয় সেটা 32 নম্বরে দেখিয়ে দিয়েছি। সাহস ভালো, কিন্তু অতিরিক্ত সাহস ভালো না। খালেদ মোশাররফও সাহস দেখাইছিল, আওয়ামী লীগ আর ফিরবে না, ফিরতে দেওয়া হবে না, ফুল স্টপ। তবে অনেকেই হাসনাতের এই খবর প্রকাশের পর তার জীবনে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। অনেকে বলছেন এই গেমে হাসনাত ভাই হেরে যাবেন। আমি জানি কাল থেকে হাওয়া থেকে আসমান থেকে দুর্নীতি বা নারী কেলেঙ্কারি নিউজ আসতে থাকবে। ফরম্যাট এক থাকবে, নিউজ এক থাকবে, খালি মিডিয়া আলাদা। বাট ফ্যাক্ট কি জানেন? যে মিটিং থেকে উঠে আসছে ওইটা অ্যাকসেপ্ট করলে 5,000 কোটির ফান্ড পেয়ে যেত হাসনাত। বোকা মানুষ, টাকাও ছেড়ে আসছে, এখন আবার ওই দুর্নীতি নিউজেই ফাঁসবে। বাংলাদেশে এমনই হয় সাধারণত। আজ পর্যন্ত ওই প্রেসক্রিপশনের বাহিরে গিয়ে কেউ রাজনীতি করতে পারে নাই। হাসনাত পারলে ভালো,
না পারলে ছেলেমেয়েদের আজকের এই গল্পটা শোনাবো আমি, শোনাবো আমাদের এক জার্সি পরা ক্যাপ্টেন ছিল। হ্যাঁ, কাপ্তানি তো। যখন হাজার কোটি ডিলিংয়ে ক্যাশ প্রেমিকরা দেশপ্রেমিকের সার্টিফিকেট বিক্রি করেছে, তখন এই ছেলেটা একটা জার্সি পরে সেটা সবাইকে বলে দিয়েছে, স্যালুট ক্যাপ্টেন বাংলাদেশ। আবার কেউ কেউ বলাবলি করছেন বাংলাদেশের রাজনীতি হচ্ছে গরিবের হক মেরে ভালো থাকার রাজনীতি, সেনাবাহিনীরা দেশের সাথে গাদ্দারি করবে সেটা আগে থেকে আশ করেছিলাম। হাসনাত লাস্ট পোস্টটা যে সৎ সাহস নিয়ে করেছে, তার জন্য জীবন দিয়ে এর মূল্য দিতে হতে পারে যদি দেশের জনগণ এক না হয়। সেনাবাহিনীর একটা অংশ যে আগে থেকেই সমন্বয়কদের বিরোধিতা করছে, তারও প্রমাণ মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সচিবালয়ে আনসার বিদ্রোহের সময় দ্বন্দ্ব মেটাতে গিয়ে আহত হন হাসনাত আবদুল্লাহ, যেখানে হাসনাত আবদুল্লাহকে বুট দিয়ে বুকে লাথি মারা হয়। সে সময় অনেকেই এই কাজের জন্য আনসার সদস্যদের দায়ী করেছিল, কিন্তু এখন জানা যাচ্ছে কারা হাসনাত আবদুল্লাহকে বুট দিয়ে বুকে লাথি মারতেছিল আর বলতেছিল, ওরে মাইরা ফেল। ওই 10-12 জনের সবাই ছিল সেনাবাহিনী। আমরা 3-4 জন উপস্থিত না থাকলে সেদিন হয়তো আনসারদের ওপর দায় চাপিয়ে হত্যা করা হতো হাসনাতকে। সবাই রাজুতে আয়, সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো, এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে। আর এজন্যই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যে বর্তমান সেনাপ্রধান আওয়ামী দালাল। এটা মোটামুটি সবাই জানে, কারণ এর নিয়োগদাতা খুনি হাসিনা। তারপরও বাংলাদেশের মানুষ ভেবেছে যে 5ই আগস্টের পরে সেনাপ্রধান নিজেকে শুধরে নেবে, কিন্তু সেটা হয়নি, কারণ কুত্তার লেজ কখনো সোজা হয় না। 1500 মানুষকে খুন করার পরেও এই আওয়ামী দালাল আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। শুধু তাই নয়, এ রাষ্ট্রদ্রোহী সেনাপ্রধান ভারতের সাথে মিলে ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। সেনাপ্রধানের সাথে যে ভারতের সেনাবাহিনীর সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে, এটা কিছুদিন আগে ভারতের সেনাপ্রধান নিজেই স্বীকার করেছে। এই জন্যই ইউটিউবার পিনাকি ভট্টাচার্য সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার কথা বলেছিল। সেনাপ্রধান চাচ্ছে দেশে গৃহযুদ্ধ লাগিয়ে হলেও খুনি হাসিনাকে পুনর্বাসন করতে। তাই অনেকে মনে করছে সেনাপ্রধানকে এই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এবং একজন যোগ্য দেশপ্রেমিককে সেনাপ্রধান বানানো উচিত, নইলে এই বাহিনী কখনোই কলঙ্কমুক্ত হবে না। তবে বিরোধী মতও আছে। অনেকে মনে করছেন সেনাপ্রধানকে ফাঁসানো হচ্ছে। চাকরিচ্যুত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি লিখেছেন, বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গেছে হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি করেছেন তার কোনো সত্যতা নেই। এটি তাদের নতুন দলকে ক্ষমতায় আনতে একটি চক্রান্ত। এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য হল সেনাপ্রধান ও রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া, কারণ বর্তমান প্রশাসন থাকলে তারা নিজেদের উদ্দেশ্য সফল করতে পারবে না। প্রথমে ছাত্র ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এরপর সেনাপ্রধানকে বদল করে এবং রাষ্ট্রপতিকে সরিয়ে একটি কৃত্রিম নির্বাচন আয়োজনের মাধ্যমে তাদের নতুন রাজনৈতিক দল এনসিপিকে ক্ষমতায় আনার নীল নকশা বাস্তবায়ন করতে চায় চক্রটি। এই পরিকল্পনার পেছনে জামায়াতের বড়সড় হাত রয়েছে। তবে বিএনপি ইতোমধ্যে বুঝে গেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে অংশ নিলে তারা সুবিধা করতে পারবে না। তাই বিএনপি এই ষড়যন্ত্রে সরাসরি অংশ নেবে না। আওয়ামী লীগ ক্যান্টনমেন্ট থেকে জন্ম হওয়া দল নয়। আওয়ামী লীগ সেই দল যাদের হাতে এই দেশের পতাকা ও মানচিত্রে জন্ম হয়েছে। সঠিক সময়ে আওয়ামী লীগ ফিরে আসবে। বর্তমানে খেলা দেখেন, যদিও অনেকেই উর্মির এই দাবিকে মিথ্যা বলে মন্তব্য করেছেন। দর্শক, আমরা ভিডিওটির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যেতে যেতে একটি কথাই বলতে চাই, উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই। আওয়ামী লীগ 5 আগস্টেই নিষিদ্ধ হয়ে গেছে। যারা আওয়ামী লীগকে নতুন করে ফেরানোর চেষ্টা করবে তাদের পরিণতি হবে হাসিনার মতোই। আপনিও কি চান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যেন এখনই তার পদ থেকে সরিয়ে অন্য কাউকে ওই পদে বসানো হোক? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। দেখা যাক কোন পক্ষে বেশি ভোট পড়ে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হাসনাত আবদুল্লাহকে সেনা প্রধানের হুমকি এখন টক অফ দ্য টাউন। 11ই মার্চ দুপুর 2:30টার ক্যান্টনমেন্টে ডেকে নেওয়া হয় হাসনাত আবদুল্লাহ সহ আরো 2 জনকে। সেখানে ভারতের পরিকল্পনা অনুযায়ী রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি পরিকল্পনা দেয়া হয়। সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয়। হাসনাত বলেন, আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়, আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে।
একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিনে মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। আমাদেরকে আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এবং প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদের এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনে পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। আলোচনার এক পর্যায়ে বলি, যে দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, you lack wisdom and experience, we are in this service for at least 40 years, তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। উত্তরে বলি, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখে আমাদের চলে আসতে হয়। জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে, কখনো এজেন্সি, কখনো বা ক্যান্টনমেন্ট থেকে আনা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে। আমরা ওসব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপরে আস্থা রেখেছি। আপনাদের সাথে নিয়ে হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি। আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নাই। জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পায়, রাজপথে আপনাদের পাশে পায়, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারবো। আসুন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দিব না। 5 আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের কোনো সুযোগ নাই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে এবং হাসনাত আবদুল্লাহর মধ্যে কি হচ্ছে এবং এটা কতটুকু গড়াতে যাচ্ছে এবং বর্তমানে এই বিষয়গুলো দিয়েছে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হচ্ছে। নেট দুনিয়া একেবারে তুলপাড় কাণ্ড ঘটছে। জাতীয় নাগরিক পার্টি নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে, কে দাঁড়াবে কোন পক্ষে? ছাত্ররা ইতিমধ্যে নাগরিক পার্টির পক্ষে রয়েছে এবং হাসনাত আবদুল্লাহ পাশে দাঁড়িয়েছে হাজারো লাখো সাধারণ জনতা। প্রিয় দর্শক, আপনার ভূমিকা কি হবে? আপনি কোন দলে সাপোর্ট করবেন, কোন দলের পক্ষ নেবেন, সেটা আপনার উপরেই ডিপেন্ড করবে। আমরা কোন দলের পক্ষে বিপক্ষে কথা বলছি না, নিরপেক্ষভাবে আমরা সেই বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।